স্বাগত নিউজ আপডেটের সাথে আছি আমি তানভীর খন্দকার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে নাজমুল হাসান যুগের সমাপ্তি ঘটল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে সকালে অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের সভায় ইমেইলের মাধ্যমে নাজমুল হাসান পদত্যাগ করেন। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ হয়েছেন নতুন বোর্ড সভাপতি। 2012 সালে সরকার মনোনীত সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নিয়েছিলেন নাজমুল হাসান। এরপর 2013 সালের অক্টোবরে হন নির্বাচিত সভাপতি। সেই থেকে নাজমুলই 3 মেয়াদে বিসিবির সভাপতির দায়িত্ব পালন করেন। এর আগে বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন জালাল ইউনুস। এনএসসি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সংস্থাটি মনোনীত বিসিবির আরেক পরিচালক আহমেদ সাজ্জাতুল আলমকেও। তার জায়গায় নতুন পরিচালক হয়েছেন ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন। জালাল ইউনুসের শূন্য পদে ফারুক আহমেদকে পরিচালক হিসেবে আনা হয়। এরপর পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি নির্বাচন করা হয় তাকে। এই বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। হাসিবের সাথে আমরা যুক্ত হব। হাসিব, আপনাকে স্বাগত নিউজ আপডেটে। আপনাদেরকে একটু জানাবেন আপনি যে দীর্ঘদিন ধরে তো বিসিবিতে ক্ষমতায়ের যে পালাবদল হয়নি আমরা দেখেছি, তার বিরুদ্ধে এবং যিনি ছিলেন পাপন, তার বিরুদ্ধে বিভিন্ন সময় নানা অভিযোগ এসেছে। প্রথমে এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। দেখেন, একটা ফেডারেশনে বা একটা সংস্থাতে 12 বছর উনি সভাপতি হিসেবে ছিলেন। নানা রকমের অভিযোগ তার বিরুদ্ধে আছে এবং সবচেয়ে বড় যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে আমাদের জাতীয় দল গঠনের সময়, অর্থাৎ মূল একাদশে কারা খেলবেন কিংবা 15 সদস্য একাদশে কারা থাকবেন, এই সব কিছুতে ডিরেক্ট ইন্টারফেয়ারটা ওনার ছিল বা উনি করতেন। এটা উনি উইলিংলি করতেন এবং আমরাও আসলে শেষমেশ জানতে যেতাম যে আসলে মূল একাদশে কারা থাকবে, কারা খেলবে। বিষয়টা হয়ে গেছে যে 2012 সালে যখন সরকার থেকে উনি বেসিক্যালি ক্রিকেট বোর্ডের সাথে সংযুক্ত হয়, তারপরে 2013 সালে যখন নির্বাচন হয়, নির্বাচনের পরে উনি হচ্ছেন বোর্ডের সভাপতি হন। এরপর থেকে নানা রকমভাবে উনি বোর্ডকে নিজের অধীনে, অর্থাৎ স্বাভাবিকভাবে উনি একটা ফেডারেশনের বা একটা সংস্থার উনি সভাপতি, ওনার নির্দেশে চলবে, কিন্তু সরাসরি যেটাতে ওনার কাজ না বা যেটাতে হয়তো বা ওনার কথা বলা উচিত না, ঠিক সেই বিষয়টাতে উনি কথা বলতেন। যেটা আমি শুরুতেই বলেছি যে দল গঠন কিংবা একাদশকে খেলবে বা কারা খেলছেন তারাও পর্যন্ত সেই সিদ্ধান্ত উনি দিতেন। এই ধরনের বিষয়গুলো থাকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ছিল সেটা হচ্ছে যে বোর্ডের অন্যান্য মেম্বার যারা আছেন তাদেরকে উনি ঠিকমতো কথা বলা বা তাদের যে একটা মন্তব্য কিংবা একটা এটাতে ওনার অনেক রকমের একটা ডিনাই ছিল। যিনি আজকে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ, উনি কিন্তু এর আগেও বোর্ডের সাথে ছিলেন 2 দফা এবং 2003 সালে উনি বেসিক্যালি হচ্ছে ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত। খেলোয়াড়ি কোটা থেকে বা খেলোয়াড়ের যে একটা এনএসসি যে একটা নীতি নির্ধারণের জায়গা ছিল সেখান থেকে উনি আসছেন। তারপরে উনি বোর্ডের প্রধান নির্বাচকের পদ থেকে থাকা। তারপরে দ্বিতীয় টার্মেও কিন্তু উনি 2013 সালে যখন পাপন সাহেব নির্বাচিত হয়ে এসে দায়িত্ব নেন, সেই পদে উনি ছিলেন। কিন্তু উনি কিন্তু ওনার পদ বা ওনার যে পদে থেকে, অর্থাৎ প্রধান নির্বাচকের যে পদ, সেই পদে থেকে কিন্তু উনি ওনার কাজ করতে পুরোটা শেষ করতে পারেন। তার আগে উনি পদত্যাগ করেছেন, কারণ ওনার যে দল গঠন বা দল গঠনের ক্ষেত্রে বা মূল একাদশ বলেন কিংবা 15 সদস্য স্কোয়াড বলেন, যেভাবেই হোক সেই ক্ষেত্রে ওনার অনেক বড় একটা বাধা উনি পেতেন হচ্ছে সরাসরি পাপন ভাইয়ের কাছ থেকে বা পাপন সাহেবের কাছ থেকে। সেইটার একটা বড় বিষয় কিন্তু ওনার মধ্যে ছিল এবং এই জায়গা থেকে কিন্তু সরাসরি উনি কথা বলতেন, যেটা কিনা পাপন সাহেবের অ্যাকচুয়ালি ভালো লাগতো না। উনি ওনার প্রেস্টিজিয়াস ইস্যু থেকে সরে গিয়েছেন। বোর্ডে যারা ছিল বা যারা থাকেন তারাও যে ঠিকমতো কথা বলতে পারতেন তা কিন্তু না। এখানে এমন অনেক কর্মকর্তা এখনও আছেন যারা কিনা পাপন সাহেবের সাথে সরাসরি কাজে থেকে নানা রকমের অভিযোগের সাথে জড়িত, প্রত্যক্ষ পরোক্ষ, তবে সরাসরি অর্থাৎ প্রত্যক্ষ জায়গাটা সবচেয়ে বেশি। এবং এই জায়গা থেকে আসলে বোর্ড এখন যেভাবে বের হয়ে এসেছে বা বের হওয়ার চেষ্টায় আছে, তাতে করে হয়তো আমরা একটা ভালো কিছু আশা করতে পারি। কিন্তু যেইভাবে আসলে বোর্ডটা চলে যাচ্ছে এক নায়কতন্ত্রভাবে, সেটা আসলে সবার জন্য হার্মফুল ছিল এবং এটার ফলাফল কিন্তু আসলে আমরা জাতীয় দল থেকে যদি বলি আমরা কিন্তু প্রত্যাশা অনুযায়ী কোনো পারফরমেন্স এভাবে পাইনি। হয়তো একটা সময় ক্রিকেটের বা খেলোয়াড়দের একটা সময় খুব ভালো একটা সময় কেটেছে, কিন্তু বোর্ডে সরাসরি প্রেসিডেন্টের যে হস্তক্ষেপ সেটা কিন্তু আসলে অনেক বড় একটা ইফেক্ট পড়েছে। আচ্ছা, আপনি যদি একটু জানাতেন আমাদেরকে, আমরা কিন্তু এই পাপনের কে নিয়ে সামাজিক মাধ্যমে অনেক আলোচনা সমালোচনা হতে দেখেছি বিগত বছরগুলোতে, অনেক নেতিবাচক মন্তব্য করতে দেখেছি সামাজিক মাধ্যমগুলোতে। অর্থাৎ তার এই থাকা নিয়ে কিন্তু মানুষের মধ্যেও একটা ক্ষোভ ছিল, বিশেষ করে ক্রিকেট প্রেমীরা। এই বিষয়টি আসলে এখন যারা আছে ক্রিকেট প্রেমীরা বা সামাজিক মাধ্যমে এই বিষয়টি নিয়ে আপনি নিশ্চয়ই দেখেছেন, এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য কী?
দেখেন লাস্ট যে বোর্ড মিটিংটা হয়েছিল 11তম বোর্ড মিটিং, যেটা মাস 2 আগে হয়েছিল, সেই বোর্ড মিটিংয়ের মধ্যে একটা প্রশ্ন করা হয়েছিল, অর্থাৎ লাস্ট ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ দলের যেই পারফরমেন্স ছিল সেই পারফরমেন্সের আলোকে ওনাকে প্রশ্নটা করা হয়েছিল। উনি প্রত্যেকবারই এটা কথা বলেন যে এই ওয়ার্ল্ড কাপ না, পরবর্তী ওয়ার্ল্ড কাপ হচ্ছে আমাদের মূল টার্গেট, অর্থাৎ প্রত্যেকবারই কথা বলে। এবং ওইখানে একজন সাংবাদিক, আমাদের সহকর্মী 3 জনই প্রশ্ন করেছিলেন, উনি কিন্তু খেপে গিয়েছিলেন, খেপে গিয়ে বলেছিলেন, আমাদের কাছে সেই অডিওটা আছে বা ভিডিওটা আছে, উনি কিন্তু বলেছিলেন যে তুই পাইলি কই, তুই শব্দটা কিন্তু উনি রাগের মাথায় হোক উনি কিন্তু বলে ফেলেছেন। সো এরকম বিষয়গুলো থাকে বা এরকম বিষয়গুলো উঠে আসছে। পাপন সাহেবের কাছ থেকে আমরা যেভাবে এক্সপেক্ট করেছিলাম যে উনি আইসিসির সাথে ওনার সম্পৃক্ততা সব কিছু মিলে উনি হয়তো বা খুব ভালোভাবে সাজাবেন, কিন্তু এই জায়গা থেকে এতটা নেতিবাচক হয়ে এসেছে যে এটা আমাদের মাস পিপল পর্যন্ত, অর্থাৎ সাধারণ মানুষ পর্যন্ত। দেখেন, স্পোর্টসটা এমন একটা জায়গা, সেখানে আপনি কোনো দল দিকে আপনি নির্ধারণ করতে পারবেন, এটা সবাই সার্বজনীন, এটা পুরো বাংলাদেশের বিষয়। সেটা যে কোনো ইভেন্টই হোক, ক্রিকেট, ফুটবল, হকি, কাবাডি, যেটাই আপনি বলেন না কেন, সেখানে ক্রিকেটটা অনেক ভাইটাল একটা ডিপার্টমেন্ট, অনেক ভাইটাল একটা ইভেন্ট। সেই জায়গায় যখন এরকম একটা বিষয়গুলো থেকে যায় যে প্রতি ওয়ার্ল্ড কাপের আগে এই ওয়ার্ল্ড কাপ নয়, আগামী ওয়ার্ল্ড কাপ, কিংবা কোচের ইস্যু, আপনি দেখেন কোচ চান্ডিকা হাতুড়ু সিংয়ে 2018 সালে তাকে কিন্তু অনেকটা অপমান করে কিন্তু উনি তাড়িয়ে দিয়েছিলেন রেডিসনে। আমি শুধু একটু স্পেসিফাই করে বলছি, কিন্তু তখন আমি এই জিনিসটা আমি কাভার করেছি। উনি যেভাবে কথা বলেছিলেন তাতে কোনোভাবে কিন্তু চান্ডিকা হাতুড়ু সিংয়ের দ্বিতীয় দফায় কোচ হয়ে আসার কোনো সুযোগ নাই। পাশাপাশি লোকাল কোচদেরকে উনি নানা সময় উনি তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। তারপরে কিন্তু আবার এইচপিটা যখন গঠন হয়, তারপরে এখানে কিছু কিছু আমাদের লোকাল কোচ বা সাবেক ক্রিকেটাররা সম্পৃক্ত হয়েছেন, কিন্তু যেভাবে ওয়ার্ক করার কথা, যেভাবে কাজ করার কথা, সেটাও আসলে করতে পারছে না স্টিল নাও। এখন নতুন সভাপতি আসার পরে কতটুকু করতে হবে সেটা সময়ের ব্যাপার, কারণ এই মেয়াদে যিনি সভাপতি এসেছেন তিনি কিন্তু অন্তর্বর্তীকালীন। উনি আমি সেই বিষয়টা জানতে চাই যে এই যিনি আসলে বোর্ড সভাপতি হিসেবে যুক্ত হলেন, তিনি মানে প্রথম কোনো ক্রিকেটার যুক্ত হলেন, মানে এই বিষয়টা আসলে অন্যরা বা আপনারা যারা সংবাদ মাধ্যমে কাজ করেন, এই খেলার সংবাদগুলো কাভার করেন, তাদের মন্তব্য কি আসলে? তাদের মন্তব্য জায়গা থেকে যদি বলি যে এখন যে সময়টা উনি এসেছেন ফারুক আহমেদ সাহেব, যেই আগামী বছরের অক্টোবরে নির্বাচন হবে বিসিবিতে, এই বলতে গেলে কিন্তু 1 বছরের সময় প্রায় হাতে আছে। এই সময়ের মধ্যে উনি কতটুকু পারবেন সেটা আসলে ওনার কাজের পরিধি বা ওনাকে কতটুকু স্পেস দেওয়া বা সব কিছু মানে উনি কতটুকু পারেন সেটা দেখার বিষয়। পাশাপাশি যে বিষয়টা থাকে যে এখনও যারা পরিচালক হিসাবে আছেন তারা কি থাকবেন কি না, কিংবা তারাও আবার স্বেচ্ছায় পদত্যাগ করবেন কি না। ফারুক আমাদের সাথে অনেক রকমের পুরানো বৈরিতা আছে। সো ওই জায়গা থেকে দেখার বিষয় যে কারা কারা থাকছেন, কারা কারা চলে যাচ্ছেন। এই 1 বছরের মধ্যে কতটুকু নিজেকে গুছিয়ে রাখা, সামনে আমাদের আবার চ্যাম্পিয়ন্স ট্রফিও আছে, সেইখান থেকে কিন্তু এই ওনার অধীনে কিন্তু আবার চ্যাম্পিয়ন্স ট্রফির একটা প্রিপারেশন কিন্তু নিবে। বাংলাদেশ টিম কিন্তু অলরেডি পাকিস্তানের সঙ্গে ফার্স্ট টেস্ট আজকে রাউলপিন্ডিতে হওয়ার কথা, যেটা বৃষ্টির কারণে এখন শুরু হয়নি। তো সব কিছু মিলে সামনে কিন্তু আরও বড় খেলা আছে এই সময়ের মধ্যে। এবং বোর্ডে যেই ডিসিপ্লিনের যেই কাজগুলো আছে, যেসব জায়গায় লিগ বলেন কিংবা হচ্ছে অন্যান্য কাজগুলো যেগুলো বাকি আছে, সেগুলো কতটুকু এই 1 বছরের মধ্যে উনি করতে পারেন সেটা একটা বড় চ্যালেঞ্জের বিষয় দাঁড়াবে। একটু জানতে চাই আপনার কাছে সবশেষ সংক্ষেপে যদি আমাদেরকে বলতেন যে এখন নতুন আসলে করে তিনি কাজ করার ক্ষেত্রে কোন কোন দিকগুলো বিবেচনায় বা প্রাধান্য দেওয়া উচিত বলে আপনি মনে করছেন। একই সাথে আসলে তিনি যে বাধার মুখে প্রধান নির্বাচকের পদ ছেড়েছিলেন সেই কারণটা কি ছোট্ট করে যদি বলতেন আমাদের। সেই কারণটা একেবারেই সহজ, সেটা হচ্ছে যে বললাম শুরু থেকে যে বিসিবি সভাপতি সরাসরি মূল একাদশে কারা খেলবে সেটা নিয়ে উনি আগে থেকেই একটা প্রিডিকশন কিংবা উনি সরাসরি হস্তক্ষেপ করতেন। প্রধান নির্বাচক দল গঠন করার পরে সেটা ডেফিনেটলি কোচের হাতে দেবেন। কোচ ম্যাচের আগে এগেনস্ট টিম বুঝে, সিচুয়েশন বুঝে বা মাঠ বা পিচ বুঝে একাদশ নির্ধারণ করা হয়। আমরা তাই জানি, তাই হয়ে থাকে। সে জায়গায় যে বাবুল সাহেবের যে হস্তক্ষেপ, সেটা দিয়ে ওনার অনেক বড় একটা ক্ল্যাশ থাকতো এবং সেটা একটা মূল কারণ ছিল ওনার পদত্যাগের। প্রত্যেকবারই হচ্ছে উনি এইভাবে উনি 2016 সালে পদত্যাগ করেছেন। বড় কারণ, কিন্তু এখন প্রাধান্য দেওয়া উচিত কি? এখন প্রাধান্য দেওয়া উচিত হচ্ছে যেহেতু নতুন একটা সিজন সামনে শুরু হচ্ছে, ক্রিকেটীয় সিজন সামনে শুরু হচ্ছে বা স্পোর্টসের সিজন শুরু হচ্ছে, এখন আসলে জেলা ভিত্তিক লিগগুলোকে এবং ওইখানকার উইকেটগুলোকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। কারণ এখন আমাদের যে সময়, আমাদের এই জায়গাটার মধ্যে আমরা এখনও ডেভেলপ করতে পারিনি গত 12 বছরেও। সো এই জায়গাটা যদি ভালো ডেভেলপ করা যায় তাহলে হয়তো বা আমরা ঠিক 2-3 বছর পরে ন্যাশনাল টিমের জন্য পাইপলাইনে আরও স্ট্রং প্লেয়ার পেয়ে যেতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ মোহাম্মদ হাসিব আমাদের নিউজ আপডেটে যুক্ত হওয়ার জন্য। গ্রামীণ ড্যানন ফুডস লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে স্টারকম ওয়ার্ল্ড ওয়াইডের নিবেদিত জনসংযোগ শাখা ব্যাকপেজ। এই চুক্তির মাধ্যমে গ্রামীণ ড্যাননের গল্পগুলোকে সামনে আনা এবং বাংলাদেশ গ্রামীণ সম্প্রদায়ের মাঝে ছড়িয়ে দেওয়ার কাজ করবে প্রতিষ্ঠানটি। সম্প্রতি রাজধানীর মিরপুরে গ্রামীণ টেলিকম ভবনে এই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন গ্রামীণ ড্যানন ফুডস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দীপেশ নাগ, সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর সুরাইয়া সিদ্দিকা, ব্যাকপেজের পিআর
এর বিজনেস লিড এবং ডিরেক্টর আশিক ইকবাল সহ অন্যান্যরা। এই ছিল নিউজ আপডেটে, আপনাদের সাথে ছিলাম আমি তানভীর খন্দকার। আমাদের পরের সংবাদ দুপুর ৩টায় দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।